এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। সকলকে আমরা ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের দেশের রাজ্য এবং কেন্দ্রীয় বিভিন্ন ফেডারেশন সমূহের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে এই সাংবাদিক সম্মেলনে আসার জন্যে। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন সমূহ গত মার্চ মাসে 20শে মে ধর্মঘট আহ্বান করেছিলেন, কিন্তু আমরা জানি গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলা সংগঠিত হয় তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক পরিবেশে আমরা মনে করেছি যে ওই সময়টাতে সরকারের পক্ষে সমস্ত শক্তিকে দাঁড়ানো দরকার সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার, সন্ত্রাসবাদীদের শাস্তির দাবিতে। সেই জন্যে আমরা দেশে প্রেমিক একজন মানুষ হিসেবে আমরা ধর্মঘটটাকে পিছিয়ে 9 জুলাইতে নিয়ে যাই। আমরা আশা করেছিলাম ভারতবর্ষের সরকার সন্ত্রাসবাদী আক্রমণের পর ভারতবর্ষের সমস্ত অংশের মানুষকে নিয়ে দেশের সামনে জ্বলন্ত যে সমস্যাবলী আছে সেই সমস্যাবলী নিয়ে তারা কথা বলবেন এবং যে সমস্ত বিষয়ে 20শে মে ধর্মঘট ডাকা হয়েছে 17টি দাবির ভিত্তিতে, সেই দাবিগুলো নিয়ে অন্ততপক্ষে প্রাথমিকভাবে এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর দিক থেকে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের দিক থেকে ধর্মঘট আহ্বায়িত হলে পর বা বড় ধরনের কোনো আন্দোলন কর্মসূচি হলে পর তারা সেখানে আলোচনা করতে আসতেন বা আমাদেরকে ডাকাতেন। কিন্তু দেখা গেল তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী সরকার ক্ষমতাসীন হবার পর তাদের জনবিরোধী, দেশবিরোধী ভূমিকা আরও অনেক গুণ বেড়ে গেছে এবং আমরা লক্ষ্য করছি আমাদের দেশের শ্রমজীবী মানুষের যখন ক্রমশ তাদের প্রকৃত রোজগার যখন কমে যাচ্ছে, তখন ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার যখন আসেন, ক্ষমতাসীন হন, সেই সময়টাতে যেখানে কর্পোরেট হাউসের মোট যে আমাদের কর জমা পড়ে দেশের ভাণ্ডারে, যেখান থেকে খরচ হয়, সেখানে 34.7% কর কর্পোরেট হাউসের দিক থেকে আসতো। আর এখন লক্ষ্য করা যাচ্ছে যে কর্পোরেট হাউসের দিক থেকে মাত্র 27% কর ভারতবর্ষের সরকারি কোষাগারে জমা পড়ছে। নরেন্দ্র মোদী যখন সরকারে আসেন সেই সময় আমরা দেখেছি আমাদের দেশে 100 জন বিলিয়নিয়ার ছিল, আর ওনার 10 বছরের শাসনে, বিজেপি সরকারের 10 বছরের শাসনে আমাদের দেশে 200 জন বিলিয়নিয়ার হয়েছে এবং সর্বোচ্চ 100 জন বিলিয়নিয়ারের সম্পদের পরিমাণ আজকে $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। তার অর্থ হচ্ছে 85,66,000 কোটি টাকা 100 জন মানুষের হাতে গিয়ে জমা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন শ্রমজীবী মানুষ তারা তাদের দাবি সমর্থনে ক্রমশ সংগঠিত হচ্ছেন ভারতবর্ষের দিকে দিকে, সেই সময়টাতে আমাদের দেশে এই শ্রমজীবী মানুষকে কোণঠাসা করবার লক্ষ্যে তারা যাতে সংগঠিতভাবে এগিয়ে যেতে না পারেন, তারা যেখানেই প্রতিবাদ সংগঠিত করছেন, তারা যেখানেই কোনো ধরনের আন্দোলন সংগ্রামের জন্য উদ্যোগ গ্রহণ করছেন, সেই জায়গায় তাদের এই পদক্ষেপকে ভারতবর্ষের সরকার সংগঠিত অপরাধ আখ্যা দিয়ে আমাদের আইপিসিকে সংশোধন করে, যেটাকে বিএনএস করা হয়েছে, তার 111 নম্বর ধারায় এভাবে শ্রমজীবী অংশের মানুষ যাতে কর্পোরেট হাউসের এই যে ক্রমশ তাদের সম্পদ বৃদ্ধির যে প্রয়াস আজকে
নরেন্দ্র মোদী সরকারের দিক থেকে সহায়তা করা হচ্ছে, সাহায্য করা হচ্ছে, সেই জায়গায় শ্রমজীবী মানুষ যাতে অগ্রসর হতে না পারেন তার জন্য মারাত্মক বিএনএসের 111 ধারা আনা হয়েছে। সংগঠিত অপরাধের নাম করে শ্রমজীবী অংশের নেতৃত্ব দানকারী ভূমিকা যারা পালন করছেন তাদেরকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে, তাদেরকে জেলে পাঠানোর উদ্দেশ্যে। আর অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে কর্পোরেট হাউসের হাতে 3 পদ্ধতিতে আজকে সম্পদ, ভারতবর্ষের জনগণের সম্পদ তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কর্পোরেট হাউসকে সেখানে বিভিন্ন জায়গায় তাদের ব্যাংক ঋণ যেটা আছে সেই ব্যাংক ঋণ মকুব করার মধ্য দিয়ে তাদের হাতে সেখানে সম্পদ তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন কর্পোরেট কর সেখানে বাজেটে কমিয়ে দেওয়া হচ্ছে প্রতি বছরের বাজেটে। আর নতুন করে আরেকটা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এবং আরও একটা স্কিমের নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশের কর্পোরেট হাউসের হাতে তুলে দেবার চেষ্টা করছে। বলা হচ্ছে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কিন্তু বাস্তবে কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থাই হচ্ছে না। এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের শ্রমজীবী মানুষ সারা দেশব্যাপী আগামী 9ই জুলাই সর্বাত্মক সাধারণ ধর্মঘট প্রতিপালনের লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। এবং আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে দেখেছি যে আমরা 30শে মার্চ ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে নিয়ে, সকল অংশের সমস্ত সংগঠনকে প্রতিনিধিত্ব করেন এরকম মানুষদের নিয়ে আমরা আগরতলা টাউন হল ছাপানো একটা কনভেনশন করেছিলাম। এবং সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছিল যে এই ধর্মঘটের 17টি দাবি নিয়ে যাতে আমরা শ্রমজীবী অংশের মানুষের কাছে যেতে পারি, কৃষকদের কাছে যেতে পারি, খ্যাতমজুরদের কাছে যেতে পারি, ছাত্র যুবদের কাছে যেতে পারি, নারীদের কাছে যেতে পারি, অর্থাৎ সমাজের সকল অংশের মানুষের কাছে কেন এই ধর্মঘট, কোন দাবির ভিত্তিতে এই ধর্মঘট, এই কথাগুলো বলার জন্যে আমরা সেখানে উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবং ইতোমধ্যে আমাদের রাজ্যে 260টি বড় বড় মিছিল এবং সভা সংগঠিত হয়েছে জনগণের কাছে প্রচার করার উদ্দেশ্যে। বড় ধরনের 260টি মিছিল এবং সভা সংগঠিত হয়েছে। এছাড়া ছোট মাঝারি অসংখ্য সভা বিভিন্ন ক্ষেত্রে সংগঠিত হচ্ছে। 9 তারিখের আগ পর্যন্ত এই প্রচারমূলক কর্মসূচি সেখানে থাকবে। এবং এতে সাধারণ মানুষ, এমনকি যারা আরএসএস বিজেপিকে সমর্থন করেন সাধারণ মানুষ, আমরা যেখানেই সভা করছি সেখানে সেই সমর্থক মানুষরা দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছেন এবং এই কথাগুলোর যে যথার্থতা আছে কোনো কোনো জায়গায় তারা নিজেরাও সেক্ষেত্রে সম্মতি প্রকাশ করছেন যে না, এই যে কথাগুলো, এই কথাগুলোর সাথে সেখানে আমরা সহমত পোষণ করছি। এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সরকার যখন জনগণ থেকে ক্রমশ কোণঠাসা হচ্ছে, ত্রিপুরা রাজ্যের সরকার যখন আজকে একটা লুটপাটের মধ্য দিয়ে জনগণ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই সময়ে সারা দেশের মানুষ এই সাধারণ ধর্মঘটে 9ই জুলাই যেমন অংশগ্রহণ করবেন, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমাদের শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এবং অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় যে সেখানে পাবলিক সেক্টর প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনগুলো আছে এবং গণতান্ত্রিক যে গণসংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে ত্রিপুরাকে বাঁচানোর লক্ষ্যে সমগ্র দেশটাকে এই লুটপাটের হাত থেকে, এই অরাজক ব্যবস্থার হাত থেকে, আমাদের কর্পোরেট হাউসের হাতে সমস্ত সম্পদ তুলে দেওয়ার যে প্রক্রিয়া ব্যবস্থা আজকে জারি হয়েছে তার হাত থেকে বাঁচাবার জন্য আসুন সবাই মিলে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করি নরেন্দ্র মোদী সরকারকে এবং তার জন্যে সকলে মিলে 9ই জুলাইয়ের ধর্মঘটকে সফল করতে